পুলিশ ফাইল। হ্যাঁ গো, দেখো না আমার ছেলেটা ফিরলো কিনা। আমি ওর জন্য খাবার বেড়ে রেখেছি। কি গো, দেখো না আমার ছেলেটা ফিরলো কিনা। না, এখনো ফেরেনি, তুমি শুয়ে পড়ো। এত রাত হলো এখনো ফিরলো না। ও তো এত রাত করে না কোনোদিনও। কি গো, দেখো না আমার ছেলেটা কোথায় গেল। কোথায় গেল একটু দেখো না। কি গো, তুমি শুনতে পাচ্ছ না? কোথায় গেল আমার ছেলেটা, একটু দেখো না। ও কি আর ফিরবে না? তোমার ছেলে ফিরবে না, আর কোনো দিন ফিরবে না। ও তোমাকে আর রোজ রোজ ওর জন্য জেগে থাকতে হবে না। রোজ রোজ একই কথা কেন বলো? ও আমাদের ছেলে চিরকালের মতো চলে গেছে, আর ফিরবে না, কোনো দিন ফিরবে না। না না না, ও ঠিক ফিরে আসবে, ও ঠিক ফিরে আসবে। একটু একটু দেরি হচ্ছে, দেখো ও ঠিক ফিরে আসবে। আমার বাবু এলে আমি ওকে খাবার বেড়ে দেবো। তুমি এখন ঘুমোও তো। নমস্কার। প্রথম দৃশ্য দেখার পর আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে না যে কেন প্রশান্ত আর তার বাবা মায়ের কাছে ফিরবে না? কেন রোজ রোজ প্রশান্তর মা খাবার নিয়ে তার ছেলের জন্য পথ চেয়ে বসে থাকেন? কি হয়েছিল প্রশান্তর জীবনে? আসুন আমরা দেখি গাইঘাটার একটি গ্রামে বসবাসকারী কাশীনাথ দাসের পরিবারে ঠিক কি এমন ঘটেছিল যার জন্য তারা আজও প্রতিদিন অপেক্ষা করে থাকেন তাদের ছেলের জন্য। বাবু যে বলে গেল তাড়াতাড়ি আসবে, এখনো তো এলো না। ওর খাবারটা ঢেকে রাখো। তোমাদের দুজনের খাওয়া হয়ে গেলে না আমি একটু নিশ্চিন্ত হই। আর বাবু বলছিল তাড়াতাড়ি আসবে, গৌরের সঙ্গে কি না কি দরকার আছে। তুমি কিছু জানো এ বিষয়ে? আমার কি মনে হয় জানো, ওই গৌড়ের দুঃসম্পর্কের এক পিসির মেয়ের সঙ্গে আমাদের প্রশান্তর সম্বন্ধ করবে। আমাদের তিনজনের সঙ্গেই কথা বলবে বলছে। ও তা বেশ, কথা বলো। দেখো, মেয়ে পড়াশুনো যদি একটু কম জানে তাতে ক্ষতি নেই, কিন্তু ঘর কন্যার কাজটা যেন ঠিক মতো জানে। আগে যে দুটো সম্বন্ধ এলো ওই দুটো তো কোনো কাজেরই না, কোনো পদেরই না। সে তোমার ছেলের কপালে যা আছে তাই হবে, আমি তো চেষ্টা করব। দিদি, ও দিদি। কে গো? দাঁড়াও, যাচ্ছি। ও গৌর, আয় আয় আয়, ভেতরে আয়। না দিদি, ভিতরে যাব না, প্রশান্ত ফিরেছে। এসে যাবে কোন, আজ বলে গেছে সকাল সকাল ফিরবে। ঠিক আছে, ও ফিরলে আমাকে ডাকতে বলো, আমি চলে আসবো। আসলে কি জানো তো দিদি, আমাকে সকালবেলা উঠে আবার বেরোতে হয় তো, তাহলে প্রশান্ত ডিউটি যাওয়ার আগে আমি ঠিক চলে আসতাম। ঠিক আছে, ও আসুক, আমি তোকে ঠিক ডাক দিয়ে নেবো খন। ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়। কি গো, এত রাত হলো, ছেলেটা এখনো তো এলো না। এটাই তো ভাবছি, যে ছেলে বলে গেল তাড়াতাড়ি ফিরবে, সে এখনো ফিরল না। কোথায় যে গেল? কি করবে, একটু দেখবে নাকি? এত রাতে কোথায় দেখবো বলো তো? আমার কি মনে হয় জানো, ঘোষবাবুরা বোধহয় গাড়ি নিয়ে দূরে কোথাও গেছে, তাই হয়তো রাত্রির হচ্ছে। না না না, তাহলে তো ও আমাকে বলে যেত। আর তাছাড়া ঘোষবাবুরা তো ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয় রোজ। সে অবশ্য ঠিক, ও তো সব কাজ সেরে রাত 11টার মধ্যেই বাড়ি ফিরে আসে। আর কিছুক্ষণ দেখি, তারপর না হয় তুমি শুয়ে পড়ো।
শুলে কি ঘুম আসবে না কি বলো তো? ছেলেটা যে কি করে না। আচ্ছা, এই ঘোষবাবুদের বাড়িতে কোনো টেলিফোন আছে তুমি জানো? হ্যাঁ তা আছে বোধহয়, কিন্তু নম্বরটা তো বলেনি কখনো। তাহলে আর ঘন্টাখানেক দেখি, তারপর না হয় ওই গৌরকে ডেকে একবার দেখবো ওর কাছে কোনো নম্বর আছে কিনা। ঠিক, তাই দেখো। ড্রাইভারি করতো, ঘোষেদের ফ্যামিলিতে সে ড্রাইভার হিসাবে থাকতো এবং বাড়ির সমস্ত দেখাশোনা কাজকর্ম ছেলেটি করতো। এবং ছেলেটি খুবই ভদ্র শান্তশিষ্ট স্বভাবের ছেলে। পাড়ায়ও তার এলাকায় যথেষ্ট সুনাম ছিল। সে তার বাড়ির তার পরিবারের লোকজনকে নিয়ে কখনো হাবড়া, কখনো বিভিন্ন জায়গায় সে নিয়ে যেত, স্কুলে নিয়ে যেত বাচ্চাদের। এরকম অবস্থায় সে থাকতো। হঠাৎ একদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাত্রিরে সাধারণত গাড়ি নিয়ে গেলেও সে চলে আসে 10টা-11টার মধ্যে, কিন্তু সেদিন সে বাড়ি ফিরছে না। তোমরা একটু দাঁড়াও, ওনাকে আমি ডেকে নিয়ে আসি। কাশিদা, ও কাশিদা, একবার বাইরে আসুন। কি হলো গৌর, কোনো খবর পেলে? আমার সঙ্গে চলুন একবার, দরকার আছে। কি হলো, কি হলো গৌর? কি হলো? কই প্রশান্ত, কই প্রশান্ত, কই? ও গৌর, কথা বলছো না কেন? প্রশান্ত কই? পরের দিন দেখা গেল যে সকালবেলায় যে ওখানে একটা ঘোষেদের পুকুর আছে, সেই পুকুরের পাশ মানে অনেকটা দূর থেকে আস্তে রক্তের ছোপ দাগ, সেই রক্তের দাগ ধরে সেই রক্ত ধারাটা আস্তে আস্তে যে সেই পুকুরের কাছে চলে গেছে। তখন লোকের সন্দেহ হয়েছে, তখন সেখানের লোক পুলিশকে খবর দেয়, পুলিশ আসে। প্রশান্ত বাড়ি থেকে বলে বেরিয়েছিল যে সে তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। গতকালও যে ছেলেটার একটা পরিচয় ছিল, আজ সে লাশ বা বডি হয়ে লাশ কাটা ঘরের উদ্দেশ্যে রওনা দিল। বাবা মায়ের একমাত্র ছেলেকে কার হাতে কেন এরকম নৃশংসভাবে খুন হতে হলো? গাইঘাটা থানার পুলিশ কিভাবে এই খুনের কিনারা করবে? প্রকৃত হত্যা রহস্য কিভাবে উদ্ঘাটিত হবে? এই সব প্রশ্নই এখন এই অঞ্চলের প্রতিটি মানুষের মুখে মুখে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আপনার ছেলেকে কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আপনার কাউকে সন্দেহ হয়? কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ? না স্যার, আমি তো কোনোভাবেই চিন্তা করতে পারছি না স্যার, কি বা কারা এইভাবে আমার ছেলেটাকে মেরে ফেললো। ওর তো স্যার কারোর সঙ্গে কোনো ঝামেলা বা শত্রুতা কোনোদিন ছিল বলে জানি না স্যার। আপনি প্রতিবেশী, মানে ওই গ্রামেই থাকেন? আমার বাড়ি প্রশান্ত দুটো বাড়ি পরেই। আচ্ছা আচ্ছা, এই প্রশান্ত পাড়ায় মেলামেশা টেলামেশা করতো? স্যার, ও খুব ভালো ছিল, সবার সঙ্গে সৎভাব রেখেই চলতো। কোনোদিন কারোর সঙ্গে মাথা গরম করতে কেউ দেখেনি। ও সকালবেলা কাজে বেরোতো আর রাত্রিরে ফিরতো, আর এই ছুটি ছাটা পেলে একটু একটু ক্লাবে গিয়ে ক্যারাম খেলতো। আপনার ছেলে প্রশান্ত কাজটা কি করতো? স্যার, এক ভদ্রলোকের গাড়ি চালাতো স্যার 2 বছর ধরে। আচ্ছা, তা ওই কাজের জায়গায় কোনো গন্ডগোল টন্ডগোল? না স্যার, কোনোদিন তো শুনিনি যে কাজের জায়গায় কোনো গন্ডগোল হয়েছে। ওরা খুব ভালো স্যার, টাইমে মাইনে দিয়ে দিত। ও স্যার রোজ সকাল 10টায় যেত আর রাত্রি 10টার মধ্যেই বাড়ি চলে আসতো স্যার।
সেদিন দিনের বেলা তো খেতে আসবে বলেছিল। যে রাত্রে খুন হয় সেদিন কেউ খেতে এসেছিল? হ্যাঁ স্যার। হ্যাঁ রে, তুই যে রোজ দিন দুপুরবেলা খেতে আসিস, তোদের মালিক কিছু বলে না? ওদের কোনো কাজ থাকে না তখন? না, কাজে ঢোকার সময় তোমার কথা হয়েছিল। আর তাছাড়া ওদের মেয়ে স্কুলে চলে গেলে আর দাদা অফিসে গেলে দুপুরে তো কোনো কাজই থাকে না। ও মা, আমাকে 100 টাকা দিও তো, মাসের শেষ, মাইনে পেতে তো আরো 5-6 দিন সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। তোরা খা, আমি নিয়ে আসছি। আরে গৌর বলছিল রাতে তোর সঙ্গে দেখা করতে আসবে, কি ব্যাপার রে? ও, ওর পিসির মেয়ের সাথে আমার সম্বন্ধ করবে বলেছিল, তাই আমাদের 3 জনের সাথে দেখা করবে। আর যা বলার তোমাদের সামনেই বলবে, আমাকে আলাদা করে কিছু বলবে না। সে তো ভালো কথা, তো তুই কি বললি? আমি আবার কি বলবো, তোমরা যা আমাদের বুঝে নাও। আমি বলেছি রাতে ফিরবো। এই নে টাকাটা নে। ও হ্যাঁ, তোমার কিছু লাগলে বলো, ফেরার সময় নিয়ে আসবো। না রে বাবা, এখন কিছু লাগবে না, মাস শেষ হোক, তুই মাইনে পেলে তখন আনিস। হ্যাঁ রে, তুই ফিরবি কখন? 9:30-10টা বাজবে। তার মানে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হয়নি, সম্বন্ধের বিয়েতেও কোনো আপত্তি ছিল না। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব প্রশান্তর খুনিকে আমরা অ্যারেস্ট করতে পারি। আমার একটা মাত্র ছেলে স্যার, কি নিয়ে বাঁচবো আমি? যারা আমার এই তরতাজা ছেলেটাকে কেড়ে নিল, তারা যেন ধরা পড়ে স্যার, একটু দেখ স্যার। আমরা চেষ্টা করছি। আমি হয়তো আপনাদের গ্রামে যেতে পারি জিজ্ঞাসাবাদ করার জন্য। আপনারা কাজ করুন, আপনার ছেলে যেখানে কাজ করতো সেখানকার ভদ্রলোকের নাম আর ঠিকানাটা আপনি একটু, আচ্ছা আপনি বলুন, আমি লিখে নিচ্ছি। নোয়াপাড়া, অরবিন্দ ঘোষ। আচ্ছা আসুন, তবে দরকার পড়লে আবার থানায় ডেকে পাঠাবো। ঠিক আছে স্যার, আসছি স্যার। দিদি এবারে ওঠো, সকাল থেকে ঠায় একভাবে বসে আছো। আমার ছেলেটা সত্যি কি আর ফিরবে না? ও রামা, ও বেলা বলো না, ও তো কোনো অন্যায় করেনি, তবু ওরা ওকে আসতে দিল না। আমি ওর ভাত বেড়ে নিয়ে বসেছিলাম। দিদি এবার তুমি উঠে ভাত বসাও, আমি ডাল তরকারি নিয়ে আসবো। দিদি ফটোটা দাও আমার হাতে। ও কি আর আসবে না? ও আর সত্যি ফিরবে না? কত আশা ছিল ছেলেটার বিয়ে দেব, ওর বিয়ে দিয়ে গুছিয়ে ওর সংসারটা বসিয়ে দেব। সেসব আর হবে না। ওঠো দিদি, ওঠো। প্রশান্ত খুনের কিনারা করার জন্য গাইঘাটা থানার এসআই এবং এএসআই দুজনে প্রথমেই প্রশান্তর গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে আসেন।
প্রশান্তর পরিচিত মানুষেরা পুলিশকে সহযোগিতা করার উদ্দেশ্যে প্রশান্ত সম্পর্কে যা যা তথ্য দেবার সবই দেন। চলো বাস। এক মিনিট স্যার। স্যার আমি এই গ্রামেরই ছেলে। খুব ভালো ছেলে ছিল স্যার। ওর গ্রামে তেমন কোনো শত্রু ছিল না। আপনারা তো চারিদিকে সবার সাথে কথা বলে দেখলেন, তবে খুব একটা খারাপ ছেলে ছিল না স্যার। ঠিক আছে, তবে সন্দেহজনক কিছু পেলে একটু থানায় খবর জানিও। অতি অবশ্যই স্যার। আপনারা একটু নোয়াপাড়া যেখানে বডি পাওয়া গেল ওখানে একবার খোঁজ খবর নিতে পারেন স্যার। সেখানে তো যাবই। ঠিক আছে। আসুন না, আসুন ভেতরে আসুন। আপনারা না আসলেই আমরা 2-1 দিনের মধ্যেই থানায় যেতাম। না না, এখানেই ঠিক আছে। আচ্ছা, অরবিন্দ ঘোষাল আপনার স্বামী তো? আসেন বাড়িতে উনি? হ্যাঁ হ্যাঁ, আছে উনি। একটু ডেকে দেবেন। এই তো, আপনি অরবিন্দ ঘোষাল? হ্যাঁ আমি। আচ্ছা, প্রশান্ত আপনাদের গাড়ি চালাতো? হ্যাঁ, বছর 2 হলো আমাদের গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, এই প্রশান্ত ছেলেটি কেমন ছিল? মানে সারাদিন তো আপনাদের এখানেই কাটাতো? আমি বলছি স্যার, আমরা এর আগে 2-3 বার ড্রাইভার পাল্টিয়েছি, কিন্তু প্রশান্তর মতন ভালো ছেলে আগে পাইনি। ওকে অফিসে দেয়া, আমার মেয়েকে আবার স্কুল থেকে নিয়ে আসা, তারপর বাড়িতে টুকটাক কাজ, ভাই ফরমেশ খাটা, এমনকি বাজার হাটও করে দিত স্যার। টাকা পয়সার ব্যাপারে খুব অনেস্ট ছিল স্যার। কিন্তু কোনো বদ অভ্যাস, মানে নেশা ভাঙটাং এরকম কিছু ব্যাপার? কোনো বদগুণ চোখে পড়েনি স্যার। খুব ভালো ছেলে ছিল স্যার। ওর জন্য খুব খারাপ লাগছে স্যার। এরকম একটা ভালো ছেলে কি করে যে খুন হলো। আচ্ছা, যেদিন খুন হয় মানে 17 তারিখ, সেদিন কটার সময় বেরিয়েছিল? হ্যাঁ স্যার, সেদিন সকালে এসেই বলেছিল যে ও সকাল সকাল চলে যাবে, বাড়িতে কি একটা তাড়া আছে ওর। ওই 8টা নাগাদ বেরিয়ে গিয়েছিল। আচ্ছা, এই গ্রামে ওর চেনা পরিচিত বন্ধু বান্ধব কেউ? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় স্যার। ডিউটি আওয়ার্সের পর কে কোথায় কি করছে না করছে এসব সম্পর্কে আমাদের কোনো জানা নেই। তবে কাজেও খুব সচেতন ছিল। ঠিক সময় মতো আসতো, কাজ করতো, আবার আমরা ওকে ছেড়ে দিতাম, ও চলে যেত। ধন্যবাদ। আচ্ছা, ভবিষ্যতে তদন্তের স্বার্থে আপনাদের একবার থানায় ডাকতে পারি, অবশ্য আমরাও চলে আসতে পারি। সহযোগিতা করবেন? হ্যাঁ অবশ্যই। আমরা চাই প্রশান্ত খুনিটা ধরা পড়ুক। দুটো গ্রামে প্রশান্ত সম্পর্কে খোঁজ খবর করে পুলিশ জানতে পারে যে প্রশান্ত অত্যন্ত সৎ এবং ভালো ছেলে, কিন্তু কেন তাকে এইভাবে খুন হতে হলো এ সম্পর্কে কোনো ইতিবাচক তথ্য তারা পেলেন না। কোনো সূত্রও মিলল না যাতে করে এই খুনের কিনারা করা যায়। চিন্তায় পড়ে গেলেন এসআই, কিন্তু তিনি আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন প্রশান্তর খুনিকে ধরতে। অবশেষে পুলিশের সোর্সকে কাজে লাগানো হলো, যদি সে কোনো খবর জোগাড় করতে পারে। বল পড়না, কোনো খবর পেলি নাকি? না স্যার, দুটো গ্রামেই খোঁজ নিয়েছি ভালো করে, কোনো ক্যাচারের গন্ধ পেলাম না স্যার। টাকা পয়সা ব্যাপার, মানে দালালি টালালি, মানে ওই কোনো গাড়ি বিজনেস? না স্যার, ওই এলাকাতে 2-3টে গ্যারেজে খোঁজ নিয়েছি, দালালদের সঙ্গেও কথা বললাম, কিন্তু ওদের সাথে প্রশান্তর কোনো চক্কর ছিল না স্যার। কি হতে পারে? পপুলার ছেলে, কোনো শত্রু নেই, ইয়াং ছেলে, কোনো চক্কর নেই। এ পটা ওই সম্বন্ধে কেসটা কি রে? স্যার, পটা কোনো কাঁচা কাজ করে না স্যার। যেখানে যেখানে বিয়ের ফুল ফুটেছিল পটা ঠিক সেখানে সেখানে খবর নিয়েছে, কোনো প্রবলেম নেই স্যার। বিয়ের দেখাশোনার মানে কেচে গেছে স্যার, আর লাস্টের তো হলোই না। আসলে কি জানেন স্যার, ওই উদর পিণ্ডি ভূতর ঘাড়ে চেপেছে। মানে এটা বুঝলেন না স্যার? অন্যকে ঝাড়তে গিয়ে বুঝতে পারেনি, একেই ঝেড়ে দিয়েছে, মানে অ্যাক্সিডেন্ট। ঠিক আছে ঠিক আছে, তোকে এত চিন্তা করতে হবে না, তুই শুধু চোখ কান খোলা রাখিস। তাহলে এখন আমি যাই স্যার? হ্যাঁ ঠিক আছে। পার্থ, একবার নোয়াপাড়ায় যেতে হয় বুঝলেন? হ্যাঁ, কারণ একটা ফোন এসেছিল থানায়, একটি লোক ফোন করেছিল, বলছিল প্রশান্তর মার্ডার কেসের ব্যাপারে কিছু বলতে চায়। কেন স্যার, কোনো সূত্র পেলেন নাকি? আমি লোকটাকে বলেছি আমরাই ওখানে যাচ্ছি।
কারণ যদি সে না আসে। ঠিক আছে স্যার। চলো যাব, তবে কিন্তু সিভিল ড্রেসে। নমস্কার স্যার, আমি সহদেব। প্রশান্তকে আমি চিনতাম। তুই কি করিস? আমি ড্রাইভার স্যার, ড্রাইভারি করে সংসার চালাই। একই পেশা তো, তাই প্রশান্তের সঙ্গে আলাপ হয়েছিল। তা প্রশান্তর খুনের সাথে তোর কিসের সম্পর্ক? না স্যার, আমার কোনো সম্পর্ক নেই, তবে একজনকে সন্দেহ হয় স্যার। আমি যখন তোদের গ্রামে গেলাম জিজ্ঞাসাবাদ করতে, তখন তো কিছু বললি না। আমার মনে খুব কষ্ট হয়েছিল স্যার, প্রশান্তের মতন এমন জলজ্যান্ত ছেলেটা খুন হয়ে গেল। আর সন্দেহ করে কাউকে জড়িয়ে দেওয়াটা ঠিক হবে কিনা, তবে কিছু একটা ঘটেছিল স্যার, নাহলে এভাবে খুন হবে কেন? তুই যা জানিস সব বল। বলবো স্যার, আপনাদের সব বলবো বলেই তো আপনাদের ফোন করেছিলাম। স্যারকে যা বলবি সত্যি বলবি। বস বস। অসীম তোর কে হয়? আগে কাকা তো ভাই। তা অসীম বিবাহিত? আগে না স্যার। তুই কি করিস? আগে বাজারে আমার একটা মুরগির দোকান আছে। তোর বউয়ের নাম কি? বাপের বাড়ি কোথায়? ওর নাম সুমি, বাপের বাড়ি গোপালনগরে। আমাদের একটাই মেয়ে স্যার। তো অসীম তোর বাড়িতে রোজ রোজ আসতো, কি উদ্দেশ্য নাকি? অসীমের মতলব ভালো নয় স্যার। আর তাছাড়া আমার বউটাও ঠিক না। আমি জানি স্যার, ওদের মধ্যে ঠিক একটা কোনো সম্পর্ক আছে। সকালে যখন আমার মেয়ে স্কুলে চলে যেত আর আমি বাজারে, ও ঠিক ওই সময়ই আসতো স্যার। আমি পাড়ার কয়েকজনের মুখে একই কথা শুনেছি। তুই বাধা দিসনি? কি বলবো স্যার, প্রথমে তো অত বুঝিনি। ভাই হয় সেই সম্পর্কে বাড়িতে আসে, আমিও স্যার অত গায়ে মাখিনি। মানে কোনো খারাপ কথা স্যার মনে আসেনি। তারপর একদিন স্যার শরীর খারাপ লাগায় দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। দেখি এ নাও চা। বারবার আমি চা করে দিতে পারবো না, আমার হাতের কাজগুলো কে করবে শুনি? তা তুমি ছাড়া আমার আর কে আছে বলো চা করে দেওয়ার, যাকে বলবো? তা নিয়ে এসো না একটা চা করার লোক। কে বারণ করেছে? তোমার মতন হবে না, এই হাতের স্বাদই আলাদা। থাক, এত আদিক খেতে ভালো না। দুদিন কাছে থাকলে আমার মুখ কেটে যাবে। তুমি এই কথা আমায় বলতে পারলে? তোমাকে আমি কত ভালোবাসি। থাক, আর ঢং করতে হবে না। পুরুষ মানুষকে আমার চেনা আছে, কাজের সময় কাজই, কাজ ফুরালেই পাজি। ঠিক আছে, এই চিনলে তুমি আমাকে, কাল থেকে আমি আর আসবো না, এই আমি বলে দিয়ে গেলাম। আরে শোনো না, শোনো শোনো, তুমি কেন যাবে? তুমি এখানে আসবে, তোমার ভাইয়ের বাড়ি তুমি তো আসবেই, কিন্তু ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়াবে না। ঠিক আছে, কাল থেকে না হাত বাড়াবো না, আজকে একটু হাত বাড়াই। ছাড়ো বলছি, ছাড়ো। না আমি তোমার বৌদি। না, আজকে তোমায় আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যতই বলো, আজকে তোমায় আমি ছাড়বো না। সেই সময় ঘরে ঢুকে আমি ওদের সামনে দাঁড়াতে পারিনি স্যার, এত মন খারাপ হয়েছিল। তারপরে এ নিয়ে আর কোনো কথা হয়নি? হ্যাঁ স্যার, রাতে বাড়ি ফিরে আমি সুমিকে জিজ্ঞাসা করি কি সম্পর্ক ওদের মধ্যে। এটা কি গো, খেতে এসো। এত রাত করছো কেন? কাল তো অনেক কাজ আছে, মেয়ের স্কুল, তোমার দোকান। কি হয়েছে? আমার খিদে নেই, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। তোমার শরীর খারাপ? দুমুঠো খেয়ে নিয়ে শুয়ে পড়ো না, কালকে আর দোকান যেয়ে তাহলে লাভ নেই। সে কি, আমি দোকানে না গেলে তোমার অসুবিধা হবে না? কেন, কিসের অসুবিধে? না,
মানে তোমাদের লীলা খেলাটা ঠিক জমবে কি? একদম যাতা কথা বলবে না। এত রাত হয়েছে, পায়ে পা দিয়ে ঝগড়া করো না। আমি যাতা কথা বলছি? সত্যি কথা বলতেই অমনি ফোঁস করে উঠেছো না? সকালে আমি দোকানে বেরিয়ে যাই আর মেয়েটা স্কুলে, সেই সুযোগে ফাঁকা বাড়িতে অসীমের সাথে ছি। একদম বাজে কথা বলবে না। তোমার ভাই তোমার বাড়িতে আসবে, এতে দোষের কি হলো? ওকে কি তাড়িয়ে দেবো? না না, তাড়িয়ে দেবে কেন? তাকে আদর করে কোলে বসাবে। আমি কিছু বুঝি না না? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না সুমিতা। তুমি খারাপ নজরে দেখছো। দেওর বৌদির সম্পর্কে একটু খুনসুটি হয়। হ্যাঁ, এমন মাখো মাখো সম্পর্ক যে পাড়ার লোকের কথার জ্বালায় আর কান পাতা যাচ্ছে। এবার থেকে না কানে তুলো দিয়ে বেরোবে, তাহলে আর কোনো কথা কানে যাবে না। ও, তার মানে তোমরা যা করছো সেটা ঠিক করছো না? কিছু করলে তো ঠিক বেঠিকের কথা আসবে। যাদের চোখ টাটাচ্ছে টাটাক। এই শোনো, তোমার খাবার বেড়ে রাখছি, যদি ইচ্ছে হয় খেয়ে নিও। আমি সেদিন ভালোই বুঝতে পারলাম স্যার, অসীমের সাথে ওর কোনো একটা সম্পর্ক আছে। আর অসীমের সঙ্গে সুমির সম্পর্কটা দেওর বৌদির নয়। সুমি এড়িয়ে গেলেও এই ব্যাপারে সুমির যে একটা প্রশ্রয় আছে সেটা তো পরিষ্কার স্যার। তুই অসীমকে এই ব্যাপারে কিছু বলিসনি কেন? স্যার, প্রথমে ভেবেছিলাম নিজের ঘর শাসন করব, তাই দু একবার সুমিকে সাবধানও করি। আমার স্যার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে স্যার, ওর মুখের দিকে তাকিয়ে আমি কোনো অশান্তি চাইনি। তাই ঠিক করি অসীমকে বুঝিয়ে বলবো, যাতে করে আমাদের সংসারে শান্তি অন্তত বজায় থাকে। কিরে, তুই কি আমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলি? হ্যাঁ, কালকে সুমি বলল তুই নাকি আমার সঙ্গে কথা বলতে চাইছিলি। সুমি না, তোর বৌদি। দেওর বৌদির সম্পর্কটা তোরা এইভাবে নষ্ট করে দিলি? এইসব কথা তোকে কে বললো দাদা? ও শুধু আমার সঙ্গে বন্ধুর মতন মেশে, আর কিচ্ছু নয়। পাপ কখনো চাপা থাকে না অসীম। আর তাছাড়া পাড়ার লোকের কথাবার্তার জ্বালায় তো কান পাতা যাচ্ছে না। আমি কারো খাই না পড়ি, আর পাড়ার লোকে কে কি বললো তাতে কি যায় আসে দাদা? তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না। তুই সারাদিন দোকানে থাকিস, বাড়িতে দুটো মেয়ে, এছাড়া বৌদির টুকটাক ফাইভার মাস। ওসব আমি করে দেবো অসীম, তুই দয়া করে এসব বন্ধ কর। ঠিক আছে, কিন্তু তুই যা ভাবছিস তা কিন্তু নয় দাদা। আর মানুষের সাথে মিশবে না তো কি জঙ্গলে গিয়ে জানোয়ারের সাথে মিশবে? অত কথার দরকার নেই অসীম। তুই এবার বিয়ে থা কর, সংসার কর। অন্যের সংসারে আর ঝামেলা বাড়াস না বাবু। ঠিক আছে, তুই যখন চাইছিস না, নিজের বলে মনেই করিস না আমাকে, তখন তার কিছু বলারই নেই। আমার জন্য আর তোকে কারো কাছে কথা শুনতে হবে না দাদা। ঠিক আছে। কিন্তু কোথায় কি স্যার, কয়েকদিনের মধ্যে আবার যে কে সেই। ঠিক যেমন চলছিল তেমনই চলতে লাগলো। আমি দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু দুজনেরই দুকান কাটা। শুধুমাত্র আমার ছোট মেয়েটার দিকে তাকিয়ে আমি মুখ বুজে সব কিছু সহ্য করেছি স্যার। বুঝলো পার্থ, এ যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে তো দেওর বৌদির প্রেম একেবারে জমে দই। তাহলে স্যার ওকে এখন বাড়ি পাঠিয়ে দিই। যা কিছু বলার দেওর বাবাজি এসে বলুক। ওটাকে আজ রাতেই তুলে নিয়ে আসো, বুঝলে? আমার মনে হচ্ছে জবনিকা পতনটা ওই করবে। চলো। আমাকে এভাবে তুলে নিয়ে আসা কি মানে স্যার? একবার ডাকলেই তো আমি থানায় এসে দেখা করতাম। আজ পর্যন্ত কখন শুনিনি কোনো অপরাধী অপরাধ করে এসে থানায় এসে বলেছে আমি অপরাধ করেছি। আমি কোনো অপরাধ করিনি স্যার। ওটাই তো আমাদের কাজ রে। যে অপরাধ করে না তাকে আমরা জোর করে তুলে নিয়ে এসে অপরাধী বানিয়ে দিই। এই দেখ, তুই কত সৎ চরিত্রবান, হৃদয়বান, কত একদম সোনার টুকরো ছেলে, তাই না? হ্যাঁ, দেখবি তোর কিরকম আমরা ম্যাজিক করে একটা ক্রিমিনাল, একটা খুনি বানিয়ে দেবো, দেখবি। আমার দাদা যা বলেছে স্যার সব মিথ্যে কথা বলেছে। বাহ,
তুই সব ঠিকঠাক বলবি তো? হ্যাঁ স্যার, সব বলবো। আচ্ছা বলতো, তুই তোর বৌদি সুমিতাকে কি চোখে দেখতিস? মায়ের মতন, বোনের মতন, বৌদির মতন, নাকি প্রেমিকার মতন? সত্যি বলছি স্যার, আমি ওর সঙ্গে খারাপভাবে মিশতাম না। জানি তো, তুই খুব ভালো ছেলে। ওই জন্য সঞ্জয় যখন দোকানে চলে যেত আর মেয়েটা যখন স্কুলে যেত, তুই পাহারা দিতে ওদের বাড়িতে পৌঁছে যেতিস, তাই না? সুমি তো ওই সময় আমাকে আসতে বলতো স্যার। বাংলা একটা কথা আছে জানিস তো, চোরের মন বোচকার দিকে। আপনিই বলুন, এক হাতে কি কখনো তালি বাজে? ওই মেয়েটা খুব গায়ে পড়া, আর দাদা আমাকে ভুল বুঝলো। সঞ্জয় তোকে বারবার বারণ করেছিল ওদের বাড়ি যেতে, ওর বউয়ের সাথে সম্পর্ক রাখতে, তারপরেও তুই চালিয়ে গেছিস। তুই এত বেপরোয়া, বেলজ্জ, তুই এখন সাধু সাজছিস? বিশ্বাস করুন স্যার, আমি ওকে খুব ভালোবাসি। ও একটা গায়ে পড়া বাজে মেয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিল স্যার, আমাকে ফাঁসিয়ে দিল। ওর জন্য আমি বিয়েটাও করতে পারলাম না। আর ওকে ভালোবাসিস বলেই তুই আর একজনের জীবনটা কেড়ে নিলি, তাই না? কি বলছেন স্যার? আমি কাউকে খুন করিনি স্যার, আমি কিছু জানি না স্যার। সত্যি কথা বল, নইলে এবার অন্য পথ নেব। সেটা কিন্তু সহ্য করতে পারবি না। হ্যাঁ, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না স্যার। প্রশান্ত মেয়েটাকে ফাঁসাচ্ছিল স্যার। একবার বলছিস মেয়েটা তোকে ফাঁসিয়েছে, আরেকবার বলছিস প্রশান্ত মেয়েটাকে ফাঁসিয়েছে। এবারে সত্যি কথাটা বল। বলছি স্যার, বলছি। টিভি দেখার অছিলায় প্রশান্ত ওই বাড়িতে আসতো স্যার। কাল পটা একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছিল। কে ছেলেটা? চা খাবে? বসো, করে দিচ্ছি। ওই সব কথা বাদ দাও, তোমাকে যে কথাটা জবাব চাইছি সেই কথাটা জবাব দাও আগে। আরে ওর নাম প্রশান্ত, ওই পাড়াতে একজনের গাড়ি চালায়। সহদেবদা বলল ও যখন ওর মালিককে অফিসে ছাড়তে যাবে আমার জন্য উল এনে দিতে পারবে, ওই জন্যই বলা। আরে বাবা, ভালো ছেলে, কথাবার্তা বেশ ভালো। ওই সব কিছুর দরকার নেই, তোমার যা লাগে তুমি আমাকে বলবে, আমি এনে দেবো তোমাকে। সে তো তুমি এনেই দাও, কিন্তু চাঁদপাড়াতে একটা দোকান আছে, ওখানে খুব ভালো উল পাওয়া যায়, সেই জন্যই ওকে বলা। তবে তুমি যদি রাগ করো তাহলে বলে দেবো যে আমার উপকার করতে হবে না, আমার দেওর রাগ করবে। তুমি খুব ভালো করেই জানো যে তোমার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারি না। নেকা, আচ্ছা একটা কথা বলো তো, সারাটা জীবন এইভাবে কাটিয়ে দেবে নাকি? মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাই, আর কিচ্ছু ভাববো না। বীর পুরুষ, তোমার দাদাটার কি হবে ভেবে দেখেছো একবারও? আমি তোমাকে খুব ভালোবাসি শুনি। পরের বউকে এতটা ভালোবাসতে নেই, একটা বিয়ে করো এবার। তোর ওসব কথা বাদ দাও তো, তোমাকে যেটা বললাম সেটা যেন তোমার মাথায় থাকে। ওই ছেলেটাকে কিন্তু আর কোনোদিন বাড়িতে আনবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, বসো। চা খাবে? কেন যে আমার কথা শুনলো না। 2-3 দিন পর ওদের বাড়িতে যাই, দেখি প্রশান্ত এসেছে। সোনা পড়ছো? পড়ো। বৌদি, বৌদি দেখো তুমি যা যা রং বলেছিলে সব মিলে মিলে আনতে পেরেছি কিনা। কই দেখি। বৌদি একটু টিভি চালাই। জিজ্ঞেস করছো কেন? দেখো না। না মানে সোনা পড়ছে তো তাই। ওকে অঙ্ক করতে বসিয়েছি। এই রংগুলো কিন্তু সুন্দর মিলে গেছে। কত টাকা লাগলো গো? আমি পরশুদিন দেব। আচ্ছা আমি কি তোমাকে টাকার কথা বলেছি? তোমার যখন আরো লাগবে বলো, আমি আবার নিয়ে আসবো। এই শীতে না বেশ কটা অর্ডার পেয়েছি, তার মধ্যে থেকে যদি পারি তোমাকে একটা সোয়েটার বানিয়ে দেবো। সত্যি? তাহলে তো খুব ভালো হয়। তুমি আমাকে একটা কালো রঙের সোয়েটার বুনে দিও। কালো রং বুঝি তোমার খুব পছন্দের? হ্যাঁ। তোমার জন্য একটা কালো মেয়ে পছন্দ করে দেবো, সারা জীবন কাছে রেখো। দূর, বউ আর সোয়েটার কি এক হলো? একটু তফাৎ আছে। সোয়েটার শীতে গায়ে দেয় আর বউ সারা বছর। লজ্জা পেলে?
তোকে সুমির সাথে দেখেই তোর মাথায় খুন চাবে, তাই তো? বিশ্বাস করুন স্যার, আমি ওকে বারণ করেছিলাম। আমি ওকে বলেছিলাম সুমির সাথে না মিশতে। কি বলেছিলিস? কি বলেছিলিস সত্যি করে বল। ঠিক আছে, তাহলে সেটা নয়, আমি ওখানে ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলি রে, কাল ডিউটিতে যাওয়ার সময় একবার আমার সাথে দেখা করে যাস, আমি তোকে বলে দেবো। ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ, যা। ওই কি রে, তোকে না বারণ করেছিলাম আমার দাদার বাড়িতে যাবি না? তুমি বলার কে ভাই? হ্যাঁ, যার বাড়ি সে যদি বারণ করে আমি ঠিক শুনবো। তুমি তো এখানে বলতে পারো না। খুব বার বেড়েছে না তোর? খুব বার। হ্যাঁ, কার দিচ্ছ কেন? কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সুমির দিকে তাকালে কিন্তু আমি তোকে জানে মেরে দেবো, শেষ করে দেবো তোকে। যা যা। তুই ওকে খুন করার হুমকি দিয়েছিলিস বল? বিশ্বাস করুন স্যার, আমি ওকে শুধু ওই বাড়িতে যেতে না করেছিলাম, আমি ওকে খুনের হুমকি দিইনি। আমি কিছু জানি না স্যার। আবার মিথ্যে কথা। তুই জানিস না তোদের সব কথা একজন শুনে ফেলেছে। তুই ওকে খুন করবি বলে বলেছিলিস বল? না স্যার, আমি কিছু জানি না স্যার। শোন, বল সত্যি করে সেই রাত্রে কি হয়েছিল, সব বল বলছি। আমি বলছি স্যার, আমি বলছি স্যার, আমি সব বলছি। তুমি ওর কথা ভয় পেও না তো, ও হিংসে থেকে এইসব বলছে। না না, আমি আর এখানে আসবো না। কেন? তুমি কেন আসবে না? এটা আমাদের বাড়ি, তুমি আসবে। আমি কথা বলবো অসীমের সাথে, তারপর যদি আবার ঝামেলা করে তখন বলো। ঠিক আছে, তুমি তাহলে একটু কথা বলো। হ্যাঁ, রাত অনেক হয়েছে, এবার ঘরে যাও, আমি আসছি। শোনো না। কি? কাল এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। পরবর্তীকালে পুলিশ যত ইনভেস্টিগেশন করলো, ইনভেস্টিগেশন করে করে পাড়ার লোকের খোঁজ নিয়ে জানতে পারো যে ইদানিং এই সুশান্ত সরকার ওই এলাকারই একটা বাড়িতে টিভি দেখতে যেত। টিভি দেখতে যেতে যেতে ওই বাড়ির একজন মহিলা, তার সঙ্গে একটা সম্পর্ক নাকি তার তৈরি হয়ে যায়। এটা পাড়ার লোকের লোকজন দেখতে পায় প্রশান্তর রক্তমাখা দেহ। আমার একমাত্র ছেলে, আমি কি নিয়ে বাঁচবো? ওরে আমার এই সর্বনাশ কে করলো? মিথ্যে সন্দেহের বশে নাকি সত্যি সুমি এবং প্রশান্তর মধ্যে কোনো নতুন সম্পর্ক গড়ে উঠেছিল তা এখন প্রমাণ সাপেক্ষ। কিন্তু অসীমে যে প্রশান্তকে পাশবিক আক্রোশ নিয়ে খুন করেছে তা সে স্বীকার করলো অবশেষে। ক্রোধ এমন একটা ব্যাধি যা মানুষকে অন্ধ করে দেয়। সুমির সঙ্গে প্রশান্তর সম্পর্কটা অবৈধ না হলেও তাদের মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক ছিল তা নিশ্চিত। আর এই কারণেই প্রাণ গেল এক তরতাজা তরুণের। এবার দেখা গেল যে যার সঙ্গে যে বাড়ির হাউস ওয়াইফের সঙ্গে সম্পর্কটা করেছিল, সেই হাউস ওয়াইফ আর একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই ছেলেটিকে যখন একটু কম মানে এই ছেলেটি আসার পরে তাকে খুব একটা গুরুত্ব দিচ্ছিল, তখন সে মনে মনে খুব ক্ষিপ্ত হয়ে ওঠে যে আমি কোনো গুরুত্ব পাচ্ছি না। তখনও সে প্ল্যান করলো কীভাবে সে পৃথিবী থেকে সরিয়ে দেবে। তখন সে রাত্রিবেলায় 10টা-11টার সময় যখন সে বাড়ি ফিরে আসছিল, তখন ঠান্ডা মাথায় তাকে খুন করে এবং তাকে টানতে টানতে নিয়ে এসে ওই পুকুরের মধ্যে ফেলে দেয়। এবং এই একটা ত্রিকোণ প্রেমের যে সম্পর্ক, সেই সম্পর্কের পরিণতি তার খুন হতে হলো। এবং বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় এসছে এবং চার্জশিট হয়েছে। আমরা চাইব যে দ্রুত এর বিচার শেষ করে যাতে আসামিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস।
আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।